নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা শোনাতে চলেছি। সেই অভিজ্ঞতার নাম ভুলা মাসান। লিখেছেন সুজন কুমার সেন। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, সোজা গল্প শুরু করছি। সময়টা ভাদ্র মাসের এক রবিবার। গিন্নি ভাদ্রি খেতে তার বাপের বাড়ি চলে গেছে। বাড়িতে আমি একা। প্রতি সপ্তাহে আমি এই রবিবারটির জন্যই অপেক্ষা করে থাকি। সোম থেকে শনিবার অফিস যাই ঠিকই, কিন্তু সপ্তাহের এই একটা দিন মানে রবিবারের জন্য আমার মন কামাতুর হয়ে থাকে। প্রত্যহ রবিবার কিশোরী আমার বাড়িতে আসে, কিন্তু আজ আসবে না, কারণ কিশোরীও নাকি তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে ভাদ্রি খেতে গিয়েছে। তাই আমি আজ একাই তারানাথের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আজকের আবহাওয়াটাও কেমন যেন স্যাঁতসেঁতে। বাইরে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। মাঝে মধ্যে আবার মেঘেরা পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে প্রবল আওয়াজের সৃষ্টি করছে। আজকের আবহাওয়ার বিশেষণ যেন প্রলয়ের পূর্বেকার শঙ্খাধ্বনি দিচ্ছে। তাই আমি আর বেশি দেরি না করে ছাতাটাকে সঙ্গে নিয়ে উপস্থিত হলাম বাড়ির সদর দরজায়। তারপর সদর দরজায় একটা তালা ঝুলিয়ে রাস্তায় নেমে দ্রুত হাঁটা শুরু করলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আবহাওয়ার গতিক আজকে সুবিধের নয়। মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি ওই একই তালে টিপ টিপ করে অনবরত ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। অবশ্য এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য গরমের জোরটা আজকে অনেক কমে গিয়েছে। বৃষ্টির দরুন কলকাতার রাস্তায় আজ মানুষ ও যানবাহনের ভিড় একেবারে নেই বললেই চলে। ফলত একটা ঠান্ডা বাতাস আমার মুখে এসে বারংবার স্পর্শ করে আবার মিলিয়ে যাচ্ছে। এই ঠান্ডা বাতাস যেন পরম আনন্দে তারানাথের গল্প শোনার জন্য আমার মনকে আরও নেশাতুল করে তুলছে। রাস্তা দিয়ে যেতে যেতেই একটা তেলে ভাজার দোকান থেকে কয়েকটা তেলে ভাজা নিয়ে নিলাম। তারপর মঠ লেনে তারানাথের বাড়ির সামনে এসে দরজায় 3 বার টোকা দিতেই চারি এসে দরজাটা খুলে দিল। আমি চারিকে দেখেই জিজ্ঞেস করলাম, তা কোন দিন এলে চারিমা? চারি মুখে একটা হাসি নিয়ে বলল, আজকে সকালে এসেছি কাকাবাবু। এরপর চারি আমাকে ঘরে প্রবেশ করতে বলল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে পুনরায় বলল, বাবা তো আজ আপনার কথাই বলছিল কাকাবাবু। তা কাকাবাবু, আপনি এই বৈঠকখানার ঘরে কিছুক্ষণ বসুন। বাবা তো এখন পুজো করছে, পুজো শেষ হলেই উনি আপনার সঙ্গে দেখা করে নেবে। এ কথা বলে চারি চলে যাচ্ছিল। আমি ওকে ডেকে তেলে ভাজার পুটলিটা ওর হাতে দিলাম। তারপর আমি বৈঠকখানার ঘরে ঢুকে একটা আসন নিয়ে বসে পড়লাম। একটু পরেই তারানাথ তার পূজা শেষ করে বৈঠকখানার ঘরে এসে প্রবেশ করলেন। তারপর আমাকে একা দেখে বললেন, তাপ কিশোরী মনে হচ্ছে ভাদ্রি খেতে শ্বশুর বাড়ি গিয়েছি। আমি হেসে বললাম, আগে হ্যাঁ ঠাকুর মশাই, বাড়িতে থাকলে তো আপনার এখানে না এসে পারতো না। এমনিতেই তো আপনার গল্পের এক অমোঘ নেশা আমাদের পেয়ে বসেছে। তার মধ্যে আজকের আবহাওয়া তো গল্প শোনার মতন একদম অনুকূল। এইরকম স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে তো গল্প শুনে বেশ মজা আছে, তাই না বলুন? আরে ছোকরা, এগুলো গল্প নয় হে, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার কাহিনী। তাই তো তোমাদের বাস্তব কাহিনীগুলো বলতে আমার বেশ ভালো লাগে, আর তোমরাও শুনতে পছন্দ করো। তারানাথ একটু রাগ করছেন বুঝতে পেরে কথাটা কাটানোর জন্যই আমি বললাম, ওই তো গল্প মানেই কাহিনী, ওই একই হলো। আর আমি তো আপনার কাহিনীগুলোকে আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা হিসেবেই গ্রহণ করি। এবার তারানাথ যেন একটু প্রসন্ন হয়ে বললেন, তা ছোকরা, আজকে তো কিশোরী নেই, গল্পের মাঝেও আর থামতে হবে না। কিশোরী লোকটি ওই রকমই। গল্পের মাঝে ঠাকুরমশাইকে প্রশ্ন করে ক্ষুণ্ণ না করা পর্যন্ত তার গল্প শোনার আনন্দ আসে না। তবে
আজকে যেন কিশোরীর কিছু বৈশিষ্ট্য আমার মধ্যেও প্রতিফলিত হচ্ছে। দেখলেন না কিভাবে গল্প শোনার আগেই তারানাথের কাহিনীকে ভুল করে গল্প বলায় তিনি কিরকম একটু ক্ষুণ্ণ হলেন। আমি এবার তারানাথকে বললাম, একদম হক কথা বলছেন ঠাকুরমশাই, কিন্তু কিশোরীকে ছাড়া আমাদের আসরটা কিরকম যেন একটু ফাঁকা ফাঁকা লাগে, তাই না? সে তুমি ঠিকই বলেছ হে। তা আজকে কিরকম কাহিনী শুনতে চাও হে বিভূতি? ঠাকুরমশাই প্রসন্ন থাকলে আমাদের নাম ধরে ডাকেন, আর যদি ক্ষুণ্ণ হন তাহলেই ছোকরা বলেই সম্বোধন করেন। সুতরাং তারানাথ আমার উপর কিছুটা প্রসন্ন হয়েছেন এটা বুঝতে পেরে আমি খুশি হয়ে বললুম, ওই এর আগের রবিবার একটি গল্প শেষ করার পরে ওই মাসান নামের কোনো এক অপদেবতার কথা আপনি উল্লেখ করেছিলেন। ওই তার সাথে এটাও বলেছিলেন যে ওই অপদেবতার সঙ্গে আপনার নাকি এক প্রকার সংঘর্ষ হয়েছিল। তাহলে সেই সংঘর্ষের ঘটনাটাই বলুন না ঠাকুরমশাই। ও হ্যাঁ, মনে পড়েছে। উফ, ওই সংঘর্ষের কথা মনে করলে আজও আমার শরীর শিহরিত হয়ে ওঠে। জীবনে নানা বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু ওই ঘটনাটা আমার জীবনে এক ভয়ঙ্কর সৃষ্টি হয়ে বিরাজ করছে আজীবন। আমরা মানুষেরা সামান্য কোনো সমস্যার সম্মুখীন হলে মৃত্যু কামনা করি, কিন্তু মৃত্যু যখন স্বয়ং আমাদের সামনে এসে উপস্থিত হয় তখন আমরা বুঝতে পারি যে মৃত্যু কতটা ভয়ঙ্কর আর জীবন বাস্তবে কতটা সুন্দর। তা হয়েছিল কি সেইটাই তোমাকে বলি। তাও আজ থেকে 20-25 বছর আগের ঘটনা। আমি সাধক সঙ্গ পেতে এবং নতুন নতুন সাধনা শিখতে উত্তরবঙ্গের দিকে পাড়ি দিই। তখন তো আর মোটর গাড়ি ছিল না, তাই আমরা গরুর গাড়িতে করে দূরবর্তী স্থানে যেতাম। গরুর গাড়ি দুলতে দুলতে যেত আর আরামে আমার চোখ বুজে আসতো। আহ, সে যে কি আনন্দ ছিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন তো আর আগের মতন গরুর গাড়ি দেখতেই পাওয়া যায় না। মোটর গাড়ির দাপটে সেগুলো আজ বিলুপ্তির পথে দাঁড়িয়েছে। এটাই সভ্যতার নিয়ম। সে পুরাতনকে পিছনে ফেলে নতুনকে আঁকড়ে ধরে এগিয়ে চলতে চায়। এতে আমাদের কিছু করার নেই। তা সেই সময় উত্তরবঙ্গের একটি জেলায় কোচ বংশের রাজাদের রাজত্ব ছিল। যেহেতু ওই স্থানে কোচ বংশের রাজারা রাজত্ব করত আর সেটি ব্রিটিশদের করদ রাজত্ব ছিল, সেহেতু জেলাটির নাম হয়েছিল কোচবিহার। রাজাদের রাজত্বকালের বেশ কিছু ঐতিহ্যপূর্ণ স্থাপত্য আজও ওই কোচবিহারের শহরে উপস্থিত আছে। ফলত পুরাতন ঐতিহ্য বহনকারী এই কোচবিহার শহরকে ঐতিহ্য শহরও বলা হয়। সেই রকমই একটি ঐতিহ্যপূর্ণ স্থাপত্য হল রাজা নৃপেন্দ্র নারায়ণের দ্বারা নির্মিত রাজবাড়িটি। সেই সময় এই রাজবাড়ির সৌন্দর্যের কথা দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। আমিও লোকমুখে রাজবাড়িটির সৌন্দর্যের কথা শুনেছিলাম, তাই ওই ঐতিহ্যপূর্ণ বাড়িটিকে দর্শনের সুপ্ত বাসনা আমার মনে অনেক দিন আগেই পুঞ্জীভূত হয়েছিল। তাই যেহেতু উত্তরবঙ্গের দিকে পাড়ি দিয়েছিলুম, সেহেতু আমার প্রথম লক্ষ্য ছিল কোচবিহার শহরটিকে ভালো করে ঘুরে দেখা, আর অবশ্যই কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়িটিকে একবার স্বচক্ষে দর্শন করা। রাস্তায় 4-5 বার গরুর গাড়ি বদল করার পর সোজা এসে পৌঁছলুম কোচবিহারের মূল নগরে। অবশ্য এই কোচবিহারে পৌঁছতে আমার সম্ভবত 7 দিন লেগেছে। গরুর গাড়ি থেকে যেখানে নামলুম সেখান থেকে প্রায় 5 মাইল হেঁটে গেলেই কোচবিহারের রাজবাড়ি। আমি এবার রাজবাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। থামলুম গিয়ে একেবারে রাজবাড়ির সদর দরজায়, বা বলতে পারো প্রবেশদ্বারে। সেখানে 2 জন সশস্ত্র প্রহরী দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। আমি আর ভিতরে প্রবেশ করলাম না, আর হয়তো প্রবেশ করার অনুমতিও আমি পেতাম না।
কারণ আমাদের মতন সাধারণ মানুষকে বিনা কারণে রাজবাড়িতে প্রবেশ করতে দেবে না, এটাই স্বাভাবিক। এদিকে আবার বেলা তখন অনেক হয়েছে, দুপুর গড়িয়ে বিকাল হওয়ার উপক্রম। তাই আমি তাড়াতাড়ি রাজবাড়িটা বাইরে থেকে একবার ঘুরে দেখলাম। লোক মুখে যা শুনেছি তা সত্যি বটে। রাজবাড়িটির প্রশংসা করতেই হয়। রাজবাড়িটি যত না সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছিল চারপাশের বিস্তীর্ণ তৃণযুক্ত মাঠ। মাঠটিকে আবার বড় বড় লোহার কারুকার্য করা পাঁচিল দিয়ে ঘিরে রাখা রয়েছে। সেই মাঠটির মাঝখানেই অবস্থিত লাল রঙের রাজবাড়িটি। লাল রং হওয়ায় দূর থেকে সহজেই দৃষ্টি আকর্ষণ করে। রাজবাড়ির চারপাশে বিস্তৃত মাঠে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে বাগান তৈরি করা হয়েছে। গাছগুলি ছিল অনন্য প্রকৃতির, এগুলিকে সচরাচর দেখা যায় না। গাছগুলিকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে। প্রাচীরের বাইরে থেকেই রাজবাড়িটিকে ঘুরে দেখার পর আমি সেখান থেকে গ্রামের দিকে রওনা হই। প্রায় 10 মাইল হাঁটার পর আমি পৌঁছাই গিয়ে বলরামপুর নামের একটি গ্রামে। গ্রামটির পাশ দিয়েই বয়ে চলেছে কালজানি নদী। সম্ভবত তখন ছিল আষাঢ় মাস, মানে বর্ষার শুরুর দিক। তাই কালজানি যেন ফুলে ভেপে উঠেছে। নদীটি যেন বার্ধক্য থেকে পুনরায় ধীরে ধীরে যৌবনে পদার্পণ করেছিল। ফলত বহু লোক নিজেদের মধ্যে ছোট ছোট করে একটা দল বানিয়ে জাল আর বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। নদীর পাড়ে একরকম একটা দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন ছোট মোটো একটা মেলা বসেছে। কারণ সন্ধ্যার অন্ধকারে লণ্ঠন আর টর্চের আলোগুলো ওই রকমই একটা দৃশ্যের সৃষ্টি করেছিল। এবার তারানাথ তার গল্প বলা থামিয়ে দিল, কারণ এ ঘরে প্রবেশ করার আগেই তারানাথ চারিকে তার হুকোটা সাজিয়ে আনতে বলেছিল। তাই চারি হুকোটা সাজিয়ে নিয়ে এসেছে। হুকোটা রেখে চারি চলে যাওয়ার পর হুকোতে কয়েকটা টান দিয়ে তারানাথ পুনরায় তার গল্প বলা শুরু করল। তাই কালজানি নদীর তীরে একটি ছোট শ্মশান ছিল। বলরামপুর নামেই যে গ্রামটির কথা তোমাকে আগে বলেছিলাম তারই সীমান্ত এলাকায় এই শ্মশানটি অবস্থিত। ফলত আমি শ্মশানটির দিকে যেতে থাকি। শ্মশানের সম্মুখে উপস্থিত হয়ে আমি একটি মন্দির প্রত্যক্ষ করি। মন্দিরটি ছিল দেবাদিদেব মহাদেব এবং মা মহাকালীর মন্দির। আমি তাদের প্রণাম করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের বারান্দা বেশ বড় ছিল, ফলত সেখানে রাত্রি যাপন করতে বিশেষ অসুবিধে হয়নি। যে কয়েকটা দিন ওই শ্মশানে ছিলাম, প্রত্যহ ভোরে উঠে কালজানি নদীতে স্নান করে মানসিক ও শারীরিকভাবে পবিত্র হয়ে আমার আরাধ্য পরমেশ্বর মহাদেব ও মহাকালীর পুজো করত। অবশ্য এই মন্দিরে একজন পূজারী ছিলেন। তিনি প্রত্যহ দিন সকালে এসে পুজো করতেন। ফলত উনার সাথে আমার আলাপ পরিচয়ও হয়। তার কাছ থেকেই আমি শুনেছিলাম এ শ্মশানে নাকি মাঝে মধ্যে সাধু সন্ন্যাসীরা আসেন এবং সাধনাও করেন। আমি তাই সাধু সন্ন্যাসীর অপেক্ষায় সেখানে কিছুদিন রয়ে গেলাম। বলা তো যায় না, যদি কোনো মহা সাধক বা সন্ন্যাসীর দেখা পেয়ে যায়। 5-6 দিন শ্মশানে অপেক্ষা করার ফলে আমার খাবারের সামগ্রী ফুরিয়ে যায়। তার সাথে কিছু কিছু প্রয়োজনীয় জিনিসেরও সংকট দেখা দেয়। এই শ্মশানের আশেপাশেও কোনো জনবসতি ছিল না। তাই বাধ্য হয়ে আমাকে শ্মশান থেকে 5 মাইল দূরে অবস্থিত বলরামপুর বাজারে যেতে হয়েছিল। বাজারে পৌঁছে হরিচরণ বক্সি নামক এক ব্যক্তির মুদির দোকান থেকে আমার প্রয়োজনীয় জিনিস কিনি। জিনিস কেনার ফাঁকে হরিচরণ বাবুর সাথে আমার কিছু কথাও হয়। কথার ফাঁকে তিনি আমার পরিচয় জানতে চান এবং আমি আমার পরিচয় তাকে দেই। আমি ব্রাহ্মণ ঘরের ছেলে এ কথা জানার পর তিনি আমাকে তার বাড়িতে আমন্ত্রণ করেন। প্রথমে অবশ্য আমি যেতে রাজি হইনি, কিন্তু লোকটা এত জোরাজোরি করলো যে তাকে আর না করতে পারলুম না। হরিচরণ বাবুর বাড়ি ছিল বাজার থেকে বেশ খানিকটা দূরে। তিনি তার বাড়ির ঠিকানা আমাকে বলে দিয়েছিলেন।
ফলত আমি বাজার থেকে প্রথমে শ্মশানে ফিরে আসি। তারপর মহাদেব ও মহাকালীকে প্রণাম করে বেরিয়ে পড়ি হরিচরণ বাবুর বাড়ির উদ্দেশ্যে। হরিচরণ বাবু মুদির দোকান থাকায় গ্রামের প্রায় সকলেই তাকে চিনত। ফলত একে ওকে জিজ্ঞেস করে হরিচরণ বাবুর বাড়িটি বের করতে বেশ বেগ পেতে হয়নি। হরিচরণ বাবুর বাড়ির সামনে উপস্থিত হয়ে আমি একজন বৃদ্ধাকে বাড়ির ভেতরে দেখতে পাই। তাই নিশ্চিত হওয়ার জন্য আমি সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করি, আচ্ছা এটা কি হরিচরণ বক্সির বাড়ি? কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি আমার কথার কোনো উত্তর দিলেন না। এরপর আমি পুনরায় তাকে বললাম, আচ্ছা এই যে শুনছেন মা, ও মা, এটা কি হরিচরণ বক্সির বাড়ি? এবার সেই বৃদ্ধাটির উত্তর দেওয়ার পূর্বেই এক ভদ্রলোক বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। সন্ধ্যার আলোয় তার মুখ ভালো করে দেখা যাচ্ছিল না। সেই ব্যক্তি আমার নিকট আসার পর আমি তাকে চিনতে পারি। তিনি স্বয়ং হরিচরণ বাবু। এবার তিনি আমাকে চিনতে পেরে খুশি হয়েই বললেন, আগে আপনি এসেছেন ঠাকুর মশাই, আসুন 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 আসুন, বাড়ির ভেতরে আসুন না। এরপর আমি হরিচরণ বাবুর সাথে তার বাড়িতে প্রবেশ করি। তারপর কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করি, আগে আচ্ছা হরিচরণ বাবু, বাইরে যে বৃদ্ধা মহিলা কেদারা নিয়ে বসে আছেন তিনি কে? এবার হরিচরণ বাবু বললেন, ও তিনি আমার মা। ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে এতবার আপনার কথা জিজ্ঞেস করলাম, তিনি কোনো উত্তর দিলেন না কেন? ও কিছু মনে করবেন না ঠাকুর মশাই, তিনি কানে একটু কম শুনতে পান তো, তাই হয়তো আপনার কথা তিনি শুনতেই পাননি। আমরা নিজেদের মধ্যেই কথা বলছি, এমন সময় এক ঘোমটা দেওয়া ভদ্র মহিলা ঘটে করে জল নিয়ে আমাদের সামনে উপস্থিত হলেন। হরিচরণ বাবু আমাকে বললেন, ইনি আমার স্ত্রী ঠাকুরমশাই, আসুন হাত মুখ ধুয়ে নিন ঠাকুরমশাই। এরপর হরিচরণ বাবু আমার থাকার জন্য একটি ঘর দেখিয়ে দিলেন। আমি ঘরে প্রবেশ করে আমার পুটলিটা ঘরের এক কোণে রেখে দিল। হরিচরণ বাবু ঘরের মধ্যে আমার সাথে কিছুক্ষণ গল্পও করলেন। তারপর আমাকে বিশ্রাম নিতে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রায় আধা ঘন্টা পর হরিচরণ বাবু আমার ঘরে পুনরায় প্রবেশ করলেন। হরিচরণ বাবু এবার আমতা আমতা করেই আমাকে বললেন, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা জিজ্ঞেস করি, দয়া করে ক্রুদ্ধ হবেন না। আরে আবার রাগ করবো কেন? আমি আপনার বাড়ির অতিথি, আপনি নির্দ্বিধায় আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, বলুন বলুন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি আমাদের হাতের রান্না খাবেন? যদি না খান তাও কোনো অসুবিধে নেই, আমি আলাদা করে ব্যবস্থা করে দেব। আর যদি আমাদের হাতের রান্না খান তাহলে নিজেকে বড় পুণ্যবান বলে মনে হবে ঠাকুরমশাই। আচ্ছা আচ্ছা, বেশ, তো আমার কোনো অসুবিধে নেই। আপনি যথাসামান্য যা আয়োজন করবেন আমি তাই খাবো। আমার সম্মতিতে হরিচরণ বাবু বেশ খুশি হলেন। তারপর তিনি বললেন, তাহলে ঠাকুরমশাই আমি গিন্নিকে খাবারের ব্যবস্থা করতে বলি। এরপর হরিচরণ বাবু দ্রুত আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি যে তার স্ত্রীকে খাবারের আয়োজনের আদেশ দিলেন এ ঘর থেকেই আমি তা শুনতে পেলাম। গিন্নি, আরে ঠাকুর মশাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করো, উনি আমাদের হাতের রান্না খাবেন, উনি সম্মতি জানিয়েছেন। প্রায় 1 ঘন্টা পর হরিচরণ বাবুর স্ত্রী আমার ঘরে এসে খাবার দিয়ে গেলেন। আমি দেখলুম বেশ কয়েক রকমের পদ তিনি আমার জন্য রান্না করেছেন। খাবারের পদগুলির মধ্যে ছিল ভাত, মুগ ডাল, বুট ডালের বড়া, মিশালি ঘাটি, পায়েস ও চাটনি। ফলত সে রাতে বেশ তৃপ্তি করেই খেয়েছিল। পেটে নির্দিষ্ট পরিমাণ আহারাদির আগমনের ফলে
চোখে নিদ্রার ভাবটাও উকি দেওয়া শুরু করেছিল। এরই মাঝে হরিচরণ বাবু আরো একবার আমার ঘরে এলেন। তারপর তিনি আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনার জন্য খুব সামান্যই আয়োজন করতে পেরেছি। আপনার খেতে কোনো অসুবিধে হয়নি তো? আরে আরে না না, কি যে বলেন না আপনি, অসুবিধে কেন হবে? আমি তো বেশ তৃপ্তি করেই খেয়েছি। রান্না খুব ভালো হয়েছিল, বুঝেছে? এবার হরিচরণ বাবু একটু হেসেই বললেন, ঠাকুরমশাই, তাহলে আমি আসি এখন। আপনি শুয়ে পড়ুন। রাতে যদি কোনো দরকার হয় অবশ্যই আমাকে ডাকবেন কিন্তু। আমি এবার বললাম, মনে হয় না কোনো অসুবিধে হবে। আপনি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। ও হ্যাঁ, আচ্ছা, কটা বাজে এখন? এই সম্ভবত 9টা বাজে ঠাকুরমশাই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপর হরিচরণ বাবু আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। সেকালে রাত 9টা মানে এখনকার রাত 12টার সময়। কারণ তখনও আর এত বৈদ্যুতিক বাতির আধিক্য ছিল না। ফলত সেই কালের মানুষ রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ত। সেই সময়ের হিসেবে রাত 9টা মানে অনেক রাত। তাই আমি আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল একেবারে সকালে। ফলত বিছানা থেকে নেমে ধরিত্রী মাকে প্রণাম করে আমি পাদক্রিয়া সারতে বাইরে বেরিয়ে গেলাম। কিন্তু বাইরে বেরোনোর সময় বাড়ির কাউকেই দেখতে পেলুম না। সম্ভবত বাড়ির সবাই তখনও ঘুমোচ্ছিল। পাদক্রিয়া সম্পন্ন করে আমি এসে উপস্থিত হলাম আমার থাকার ঘরটার বারান্দায়। এমন সময় 3জন লোক খুব দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করল। আমি স্বল্প লক্ষ্য করলাম লোক 3টির মুখের মধ্যে কিরকম যেন একটা উৎকণ্ঠার ভাব ফুটে উঠেছে। তারা এবার হরিচরণ বাবুর নাম ধরে ডাকতে লাগলেন। হরিচরণ বাবু তার ঘরের দরজা খুলতেই সেই লোক 3টি তাকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে কি যেন বললেন। আমার থেকে দূরে থাকায় তাদের কোনো কথাই আমি শুনতে পেলাম না। এবার দেখলাম হরিচরণ বাবু এক প্রকার দৌড়ে এসে তার ঘরে প্রবেশ করলেন এবং একটি পায়জামা পরে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। আর প্রবল উৎকণ্ঠা নিয়ে সেই লোক 3টির সাথে কোথায় যেন বেরিয়ে গেলেন। হরিচরণ বাবুর স্ত্রীও এই সময় ঘর থেকে বেরিয়ে এলেন। দেবচরণ বাবুর ওই রকম উৎকণ্ঠিত ভাব দেখে আমি তার স্ত্রীর কাছে এর কারণ জানতে চাইলাম, কিন্তু তার স্ত্রী কোনো সদ উত্তর দিতে পারলেন না। এরপর আমি বাড়ি থেকে বেরিয়ে চারপাশটা ঘুরে দেখতে শুরু করলাম। বাড়ির সামনের কাঁচা রাস্তাটার উপর দাঁড়িয়ে বাড়িটিকে ভালো করে লক্ষ্য করতে লাগলাম। কারণ গতকালের সন্ধ্যার স্বল্প আলোতে বাড়িটিকে ভালো করে দেখা হয়নি। বাড়িটি খুব মহিমামার্জিত না হলেও পরিপাটিভাবে তৈরি করা হয়েছে। বড় বড় 4টি টিনের ঘর এমনভাবে তৈরি করা হয়েছে যে আলাদাভাবে পাঁচিল দিয়ে ঘেরার প্রয়োজন হয়নি। তখনকার দিনে টিনের চালা ঘর থাকা মানে সেই ব্যক্তি অর্থের দিক থেকে বেশ সচ্ছল ছিলেন। কারণ সেই সময় সাধারণ মধ্যবিত্ত যারা ছিল তারাও টিনের ঘর দিতে পারত না। হয় খড় দিয়ে অথবা বাঁশ দিয়ে ঘর তৈরি করে সাধারণত মধ্যবিত্ত মানুষেরা বসবাস করতেন। সেই দিক থেকে দেখলে হরিচরণ বাবুকে আর্থিক দিক থেকে বেশ বৃত্তবান হিসেবেই ধরতে হয়। আমি হরিচরণ বাবুর বাড়ির গেটের দিকে তাকিয়ে অবাক হয়েছিলাম। খুবই বুদ্ধিমত্তার সাথে গেটের সামনে বাঁশের ছড়িকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, আর তাতে লতা জড়িয়ে এক প্রকার সবুজ গাছ জড়িয়ে দেওয়া হয়েছে। সেই লতা জাতীয় গাছগুলিতে সাদা, লাল, নীল ইত্যাদি বিভিন্ন রঙের ফুলও ফুটে রয়েছে। তাতে গেটটিকে দেখতেও বেশ ভারী লাগছে। এই কারণে সমগ্র বাড়িটিও শোভাবর্ধন ঘটেছিল। কাঁচা সড়কটির ঠিক উল্টো দিকে ছিল দুটো বড় বড় পুকুর। পুকুর দুটি সম্ভবত হরিচরণ বাবুরই। এই পুকুর দুটির পাড় বরাবর লাগানো হয়েছে নারকেল ও তালের গাছ। পুকুরের শান্ত পরিবেশের প্রতি আকৃষ্ট হয়ে আমি পুকুর দুটির দিকে এগিয়ে যাই। পুকুরের পাশে পৌঁছে বুঝতে পারলাম
বেশ ঠান্ডা বাতাস এক নাগাড়ে বয়ে চলেছে এখানে। ঠান্ডা বাতাসের মৃদু মৃদু স্পর্শে আমার প্রাণ একেবারে জুড়িয়ে এলো। এই মনোরম ও চিত্তময়ী পরিবেশকে আরো উত্তম রূপে উপভোগ করার জন্য দিঘির পাড়ের একটি নারকেল গাছের তলায় আমি বসে পড়লাম। গাছটিতে নারকেলগুলো কাঁচা থাকায় আমার মাথার উপর পড়ার আর কোনো ভয় রইল না। তারপর একটু একটু করে নারকেল গাছের কাণ্ডে আমার পিঠটা হেলিয়ে দিলাম। মৃদু বাতাসের স্বল্প আঘাত আর চারিপাশের মনোরম প্রকৃতির পরিবেশের সংস্পর্শে আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। এই মনোরম পরিবেশ আমায় পৌঁছে দিল অতীতে ঘটে যাওয়া শৈশবের এক শান্ত দুপুরে। সেই শৈশবের খণ্ডিত খণ্ডিত স্মৃতি ভিড় করে ভেসে উঠতে লাগলো আমার অবচেতন মনের দর্পণে। আমি সেই ছোট্ট তারানাথ, মাকে না বলে চুপি চুপি এসে নেমেছি আমাদের বাড়ির পাশের পুকুরটায়। মন খুলে সাঁতার কাটছি আমার অনন্য শৈশব সঙ্গীদের সাথে। জলের মধ্যেই সঙ্গীদের সাথেই মেতে উঠেছি নানান খেলায়। এভাবেই আমাদের খেলা চলতো ঘন্টার পর ঘন্টা। তারপর খেলা শেষ হলে সেই পুকুরে তৃপ্তি করে স্নান করে বসতাম গিয়ে পাড়ে অবস্থিত যে কোনো একটি নারকেল গাছের তলায়। আমার সঙ্গীরা আমাকে ছেড়ে চলে যেত, তবুও আমি একাই বসে থাকতাম আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম নারকেল গাছের মাথার দিকে। আমি ভালো করে লক্ষ্য করতাম বাবুই পাখিদের বাসা বানানোর কৌশল। বাবুই পাখিগুলো একটি বড় নারকেল গাছের মাথায় তাদের বাসা বানাতো। তাদের বাসা বানানোর সরঞ্জামের মধ্যে ছিল বিভিন্ন ধরনের সবুজ ঘাস অথবা সেই নারকেল গাছেরই পাতা। নারকেল গাছের বড় বড় পাতাকে বাবুই পাখিরা তাদের ঠোঁট দিয়ে কেটে কেটে চিকন চিকন সুতোর মতন করে নিত। তারপর তাদের বাসাগুলোকে একজন নিপুণ শিল্পীর মতন করে উল্টো কলসির আকারে তৈরি করত। তাদের এই বাসা বানানোর নিপুণ কৌশল আমার শৈশব মস্তিষ্ককে বারবার অবাক করে তুলত। এইভাবেই নারকেল গাছের তলায় বসে বসে কাটিয়ে দিতাম ঘন্টার পর ঘন্টা। কোনোদিন তো ঘুমিয়েও পড়তাম আমার অগোচরে। তারপর মা এসে আমাকে ডাকতে, তারানাথ, কিরে তারানাথ, ওঠ, বাড়ি চল, সেই সকালে দুমুঠো ভাত খেয়ে বেরিয়েছিস, চল শিগগিরি, তোর বাবার সঙ্গে একসাথে বসে খাবি কোন। তারপর মা এসে আমার হাত ধরে বাড়ি নিয়ে যেতেন। আমি নিস্তব্ধভাবে মায়ের সাথে সাথে হেঁটে হেঁটে যেতাম। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, চোখ খুলে দেখি হরিচরণ বাবু ফিরে এসেছে। তার ঠাকুরমশাই চোখ বন্ধ করে বসে আছেন যে, শরীর টরীর খারাপ করেছে নাকি? আরে না না, কি যে বলেন, এ পুকুর পাড়ে বসে একটু বাতাস খাচ্ছিলাম, এই আর কি। যা গরম পড়েছে বুঝতেই তো পারছেন। হ্যাঁ, সে ঠিকই বলেছেন। তা চলুন বাড়িতে চলুন, সকালের খাবার দাবার তো কিছুই হয়নি এখনো। এবার আমি নারকেল গাছের নিচ থেকে উঠে হরিচরণ বাবুর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর দুজনে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। বাড়িতে প্রবেশ করে আমি হরিচরণ বাবুকে জিজ্ঞেস করলাম, তা অত সকাল সকাল ওই রকম অন্তদন্ত হয়ে কোথায় ছুটে গেলে? কোনো অসুবিধে হয়েছে নাকি? হরিচরণ বাবু আমার প্রশ্ন শুনে বেদনা মিশ্রিত কণ্ঠে তিনি বললেন, কি যে বলবো আর দুঃখের কথা ঠাকুরমশাই, মানুষের কপালে কখন কি লেখা থাকে সেটা স্বয়ং বিধাতা ছাড়া আর কারো বোধগম্য নয়। আমার মিত্র নিখিল দাসের ছেলে নীরদ কাল বিকেলের দিকে নাকি ওই কালজানি নদীর তীরে মাছ ধরতে গিয়েছিল। আমাদের এখানে বর্ষার সময় নদীতে মাছ ধরতে যাওয়া অতি সামান্য একটি ব্যাপার। নদীতে উজান আসতে কেউ কেউ আবার বেশি মাছ ধরার আশায় রাত পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু নীরদ আবার সন্ধ্যার দিকে ফিরে আসতো। তবে কালকে অনেক রাত পর্যন্ত নীরদ নদী থেকে বাড়ি ফিরছিল না দেখে ওর বাবা, মানে আমার বন্ধু,
আর দুই কাকা মিলে রাত 12টার দিকে নীরদকে নদীর পাড়ে খুঁজতে বের হয়। নীরদকে নদীর পাড়ে খুঁজে না পেয়ে তারা নীরদের যেসব বন্ধু ছিল তাদের বাড়িতেও খোঁজ করে, কিন্তু সেখানেও নীরদের খোঁজ পাওয়া গেল না। ফলে তারা পুনরায় নদীর পাড়ে নীরদকে খুঁজতে থাকে, কিন্তু নীরদের কোনো খোঁজ পায় না তারা। রাত প্রায় 1টা বেজে যাওয়ায় নীরদের কাকারা তার বাবাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে আর বলে যে কাল সকালে না হয় পুনরায় আবার নীরদকে খোঁজা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ সকালে শ্মশানটি যেদিকে অবস্থিত সেই দিকে নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদীর তীরের কিনারায় কিছু গ্রামবাসী নীরদের মৃতদেহটা দেখতে পায়। ফলত সেই গ্রামবাসীরা আমাকে এসে খবর দেয়। এরপর আমরা গিয়ে নিখিলকে ডেকে নিয়ে আসি। দুঃখে নিখিল আর ওর ছেলের মৃতদেহ বাড়িতে নিয়ে যায়নি, পাশে অবস্থিত শ্মশানেই ছেলের সৎকার করে ফেলেছে ঠাকুরমশাই। খুবই দুঃখজনক ঘটনা। সম্ভবত মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিল আর উঠতে পারেনি। ঠিক আছে হরিচরণ বাবু, এসব নিয়ে আর ভেবে নিজেকে দুঃখ দেবেন না, সবই বিধির বিধান। আমাদের মতন সাধারণ মানুষের সেই বিধান মান্য করা ছাড়া আর কোনো উপায় নেই, বুঝেছেন? এরপর হরিচরণ বাবু কাতর কণ্ঠে বলে উঠলেন, বুঝলেন ঠাকুরমশাই, নীরদকে আমি নিজের ছেলের মতন ভালোবাসতাম। আমার যে নিজের সম্মুখে ওর মৃতদেহ দেখতে হবে এটা আমি ভাবতেও পারিনি। এ কথাটি বলে হরিচরণ বাবু তার স্ত্রীকে ডাকলেন এবং তার কাছে একটি গামছাও চাইলেন। তারপর আমাকে বাড়িতে বসতে বলে অতি ধীর পায়ে পুকুরে স্নান করতে গেলেন। আমি লক্ষ্য করলাম হরিচরণ বাবুর মুখে এক বেদনা রেখা ফুটে উঠেছে, যেমনটা কোনো কাছের মানুষকে হারালে হয়। সেদিন হরিচরণ বাবু আর দোকানে গেলেন না। সারাটা দিন মন মরা হয়ে বাড়িতে বসে কাটিয়ে দিলেন। কিন্তু পরের দিন আশ্চর্যজনকভাবে আরও একটি যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেল। নীরদের মতো একইভাবে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ঘটেছিল যুবকটি। হরিচরণ বাবু তাদের গ্রামের মধ্যে একজন সম্মানীয় ব্যক্তি হওয়ায় এবারও গ্রামবাসীরা তাকে সেই মৃত্যুর সংবাদ দিতে এসেছিল। তবে এবার আমিও হরিচরণ বাবুর সাথে সেই মৃতদেহটিকে দেখতে গিয়েছিলাম নদীর চরে। কারণ পরপর একই জায়গায় দুটি যুবকের মৃত্যু আমার মনে সন্দেহর সৃষ্টি হয়েছিল। আমার সন্দেহ বাস্তবে রূপান্তরিত হলো নদীর পাড়ে পৌঁছানোর পর। কারণ নদীর পাড়ে পৌঁছতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে যেন বিপদের পূর্বাভাস দিয়ে সজাগ করে দিতে চাইছিল। এরপর আমি মধুসুন্দরী থেকে প্রাপ্ত শক্তি প্রয়োগ করে সেই স্থানে কোনো অশুভ শক্তির বাস আছে কিনা সেটা জানার চেষ্টা করলাম, কিন্তু আমি সেই রকম কোনো কিছু ইঙ্গিত পেলাম না। এরপর আমরা শ্মশান থেকে চলে আসি। তারপর আরও 2 দিন আমি হরিচরণ বাবুর অনুরোধে তাদের বাড়িতে থেকে গেলাম। আর এই 2 দিন আমি নিজে থেকেই তাদের বাড়ির মঙ্গলের জন্য তাদের আরাধ্য দেবতা সহ আরও কয়েকটি দেবদেবীর পুজো করেছিলাম। কারণ একজন মানুষের বাড়িতে এতদিন ধরে এমনি এমনি তো থাকা যায় না, নিজের বিবেকে বাধে। 2 দিন পর সকালে আমি হরিচরণ বাবুর কাছে বিদায় নিয়ে অন্যত্র প্রস্থান করার জন্য যখন প্রস্তুত হচ্ছিলাম, ঠিক সেই সময় গ্রামের একজন যুবক হরিচরণ বাবুর বাড়ির দিকে ছুটে আসে আর হরিচরণ বাবুকে ডেকে বলতে থাকে, হরিদা হরিদা, কালকে বিধানদা আমার সাথে নদীর পাড়ে মাছ ধরতে গিয়েছিল। আর বিধানদা মাছ ধরতে গেলে সারা রাত ধরে তার একাই ঝাঁকি জাল নিয়ে মাছ ধরে। আর আমি 12টার দিকে বাড়িতে ফিরে আসি। একটু আগে আমি আর রুনু যখন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি বিধানদা নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাই তোমার কাছে ছুটে এলাম দাদা। এখন শিগগির চলো, বিধানদাকে তোমার বাড়িতে নিয়ে আসি। রুনু নদীর পাড়ে বিধানদার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। চলো তুমি চলো।
এই বিধানবাবুর কথা হরিচরণ বাবু আমাকে আগেও বলেছিলেন। হরিচরণ বাবুর নিজের ভাই হলেন বিধানবাবু। তাদের নিজেদের মধ্যে সামান্য কিছু বিবাদ থাকায় বিধানবাবু হরিচরণ বাবুর বাড়ি থেকে 1 মাইল দূরে বাড়ি করেছিলেন। তিনি নাকি বিয়েও করেননি। ছেলেটির মুখে ভাইয়ের অজ্ঞান হয়ে পড়ে থাকার খবর শোনা মাত্র হরিচরণ বাবু তড়িঘড়ি নদীর পাড়ের দিকে ছুটলেন। ফলত আমিও আমার যাত্রা রোধ করে হরিচরণ বাবুর পিছু পিছু নদীর পাড়ের দিকে ছুটলাম। নদীর পাড়ে পৌঁছে দেখি যুবকটি সত্যি কথাই বলেছিল। হরিচরণ বাবুর ভাই বিধানবাবু অজ্ঞান হয়ে আছেন, আর একটি যুবক বিধানবাবুর মাথাটিকে নিজের কোলে তুলে নিয়ে বসে আছে। হরিচরণ বাবু এবার তার ভাইয়ের দিকে দৌড়ে গেলেন এবং মাটিতে বসে বিধানবাবুর নাম ধরে ডাকতে ডাকতে তার শরীরটাকে ঝাঁকাতে লাগলেন। অনেক ডাকাডাকির পরও যখন বিধানবাবুর জ্ঞান ফিরছিল না, তখন আমি বিধানবাবুর দিকে এগিয়ে যাই এবং গায়ত্রী মন্ত্র পড়ে নদীর জলকে গঙ্গা জলের সমতুল্য বানিয়ে তার মুখের উপর ছিটিয়ে দিই। কিছুক্ষণ পরেই বিধানবাবুর জ্ঞান ফিরে আসে, কিন্তু তার শরীর প্রচণ্ড দুর্বল থাকায় হাঁটা তো দূরের কথা, তিনি নিজে মুখে কথা বলারও ক্ষমতায় নেই। এরপর আমরা সকলে মিলে তাকে ধরাধরি করে বিধানবাবুর বাড়িতে নিয়ে আসলাম। তারপর হরিচরণ বাবুর নির্দেশ অনুযায়ী আমরা তাকে একটি ঘরে শুইয়ে দিই। তারপর আমি বিধানবাবুর ডান হাতটি আমার হাতে তুলে নিয়ে মনে মনে বীজমন্ত্র উচ্চারণ করে বোঝার চেষ্টা করছিলাম আসলে তার সাথে কি ঘটেছে। তাতে আমি বুঝতে পেরেছিলাম যে কোনো অপশক্তির কবলে তিনি পড়েছিলেন। ফলত আমি তাড়াতাড়ি তার গাত্রবন্ধন করে দিয়েছিলাম। এরপর বিধানবাবুর কাছে হরিচরণ বাবুকে বসিয়ে রেখে আমি একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর আমি হরিচরণ বাবুর বাড়িতে পুনরায় ফিরে এলাম। তারপর হরিচরণ বাবুকে বাইরে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলাম, তা বিধানবাবু এখন একটু সুস্থ হয়েছে কি? হরিচরণ বাবু কাঠের চেয়ারে বসে মাটির দিকে মুখ করে কি যেন ভাবছিলেন। আমার কথা শুনে তিনি চকিত হয়ে আমার দিকে তাকালেন। তারপর তিনি আমাকে বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, ভাই এখন অনেকটাই সুস্থ বোধ করছে। তাহলে বিধানবাবুর ঘরে চলুন দেখি। কাল রাত্রে তার সাথে ঠিক কি ঘটেছিল সেটা একটু তাকে জিজ্ঞেস করা যাক। এরপর আমি আর হরিচরণ বাবু একসাথে বিধানবাবুর ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করে দেখি বিধানবাবু খাটে হেলান দিয়ে বসে আছেন। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি কোনো কিছুর ফলে বেশ আতঙ্কিত হয়ে আছেন। আমার পাশে দাঁড়িয়ে থাকা হরিচরণ বাবুকে দেখে বিধানবাবু শঙ্কিত স্বরে জোরে জোরে বলতে শুরু করলেন, দাদা দাদা, আমাকে বাঁচাও দাদা, ও আমাকে ছাড়বে না দাদা, তুমি আমাকে বাঁচাও দাদা। বিধানবাবুর মুখ দিয়ে যখন এই বাক্য কয়েকটি উচ্চারিত হচ্ছিল তখন ভয়ে তার ঠোঁট দুটি ভীষণভাবে কাঁপছিল। তার কথা বলার ভঙ্গি দেখে আমি অনুমান করতে পারছিলাম যে কাল রাত্রে তিনি নিশ্চয়ই কোনো বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। না হলে বছর 25-এ কোনো যুবক এত কাঁপা কাঁপা স্বরে কথা বলে না। আমার পাশে হরিচরণ বাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন। এবার তিনি বিধানবাবুর কাছে গিয়ে বসলেন। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কিছু হবে না রে ভাই, কিচ্ছু হবে না, আমি আছি তো তোর সাথে, কিচ্ছু হবে না। একটু নিজেকে শান্ত কর, এখন একটু শান্ত কর নিজেকে, কিচ্ছু হবে না বলছি তো। এই দেখ সামনে ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন, তিনি তোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন, তুই সঠিকভাবে উত্তরগুলো দে তো। এবার আমি বিধানবাবুকে উদ্দেশ্য করেই বললাম, নমস্কার বিধানবাবু, আমার নাম তারানাথ জ্যোতিষ বিনোদ। বলতে পারেন আমি আপনার দাদার আত্মীয় এবং তার সাথে একজন সাধকও বটে। তা আপনি যদি চান তাহলে আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারি, আর তার জন্য আমার কয়েকটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার কথা শুনে বিধানবাবু যেন একটু আশ্বাস পেলেন।
তারপর শান্ত স্বরে বললেন, সত্যি সত্যি আপনি আমার সাহায্য করবেন? তাহলে তাহলে বলুন বলুন, আপনার কি কি প্রশ্ন আছে আপনি বলুন। ঠিক আছে, তাহলে বলুন তো, কাল রাত্রে আপনার সাথে ঠিক কি কি ঘটেছিল? এবার বিধানবাবু বলতে শুরু করলেন। বলছি, বর্ষাকাল এলেই আমাদের গ্রামের প্রায় সকলেই কালজানি নদীতে মাছ ধরতে যায়। ফলত আমিও কাজের ফাঁকে সুযোগ পেলে তাদের সাথে মাছ ধরতে মাঝে মাঝে কালজানি নদীতে যাই। ঠিক একইভাবে কালকেও দুজন গ্রামবাসীর সাথে আমি বিকেলের দিকে কালজানি নদীতে গিয়েছিলাম। আমার আবার মাছ ধরার নেশা একটু বেশি, তাই রাত 12টা পর্যন্ত ওই দুজন আমার সাথে থাকলেও পরে তারা বাড়ি ফিরে যায়। কিন্তু কালকে নদীতে উজান আসায় মাছ ভালো উঠছিল। ফলত তারা চলে যাওয়ার পরও আমি একাই আমার ঝাঁকি জাল দিয়ে নদীতে মাছ ধরতেই থাকি। নদীর পাড়ের বাতাস স্বাভাবিকভাবেই একটু শীতল হয়, আর রাত হলে তো বাতাসের শীতলতা এমনিতেই আরো বেড়েই যায়। কিন্তু কাল রাত্রে নদীর পাড়ে যে বাতাস বইছিল তার শীতলতার মাত্রা যেন অকারণেই অধিকভাবে বেড়ে গিয়েছিল। এক একটা বাতাসের ঝাপটা যেন আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল ঠাকুরমশাই। তাই আমি মনে মনে ভাবতে থাকি, আজ আর সারা রাত নদীতে কাটাবো না। এই ভেবে আমি আমার জালটি শেষবারের মতন একটা খেউ দেওয়ার জন্য নদীতে ফেলি। আর আশ্চর্যজনকভাবে জলের মধ্যে কোনো বড় জিনিস ধরা পড়ে। কোনো বড় মাছ ধরা পড়েছে ভেবে আমি আমার ভাগ্যকে বাহবা দিতে থাকি। তারপর নিজের সর্বশক্তি দিয়ে জালটাকে নদী থেকে ডাঙ্গায় তোলার চেষ্টা করি। কিন্তু জালটাকে ডাঙ্গায় তুলে আমি অবাক হয়ে যাই, কারণ তাতে বড় মাছ তো দূরের কথা, সামান্য পুঁটি বা পোনা মাছও ছিল না। এত রাতে নদীর পাড়ে একলা থাকার জন্য হয়তো আমার মন কল্পনাকে বাস্তবের সাথে গুলিয়ে ফেলেছে। নিজেই নিজেকে এই সান্ত্বনা দিয়ে আমি জাল গুটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে আসার পথে আমার বারংবার মনে হচ্ছিল কেউ যেন আমার পেছন পেছন আসছে। ফলত পেছন ফিরে কয়েকবার তাকিয়েও ছিলাম, কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। কুকুর শিয়াল হবে হয়তো, এটা ভেবে আমি আবার হাঁটতে শুরু করি। তারপর হাঁটতে হাঁটতে যখন আমি পাড়ের সরু পথ থেকে মাটির চড়া রাস্তায় উঠে যাব, ঠিক সেই সময় ঘন অন্ধকারের মধ্যে থেকে আচমকা একটি সুন্দরী নারী আমার সামনে এসে প্রকট হয় ঠাকুরমশাই। এতে আমি কিছুটা চমকে উঠেছিলাম। পরে সেই নারী আমাকে তার কাছে ডাকে। ওই ডাকে জানি না কি এমন সম্মোহিনী শক্তি ছিল যে আমি না চাওয়া সত্ত্বেও তার দিকে এগোতে থাকি এবং তার পেছন পেছন প্রায় 1 মাইল দূরে একটি ফাঁকা মাঠে গিয়ে পৌঁছয়। তারপর সেই নারী মাঠে নেমে যায় আর একটা বিস্ময়কর ঘটনা ঘটে। সেই নারীটিকে দেখার জন্য তার কাছে গিয়ে আমি যা দেখতে পাই তাতে আমার শরীর ভয়ে কাঁপতে থাকে। স্বল্প জ্যোৎস্নার আলোতে আমি দেখতে পাই সেই নারী আর সেখানে নেই। তার বদলে দাঁড়িয়ে আছে একটি লোক, যার পরনে একটি ধুতি গোছের কিছু, আর উপরিভাগের শরীর ছিল তার উলঙ্গ। লোকটির মেরুদণ্ড বেঁকে যাওয়ার কারণে সে কুঁজো হয়ে দাঁড়িয়েছিল। মাথায় স্বল্প কিছু চুল অবস্থিত ছিল। যখন সে আমার দিকে তাকিয়ে তার কুশ্রী দাঁতগুলো বের করে সামান্য হেসেছিল, তখন আমার বুকের খাঁচা থেকে হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। কারণ তার দাঁতগুলো কোনো সাধারণ মানুষের মতন স্বাভাবিক ছিল না। দাঁতগুলো ছিল বনের হিংস্র পশুর মতন। এরপর আমি যা লক্ষ্য করি তাতে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতিতে ছিলাম না। আমি দেখি সেই লোকটির আকার ক্রমশ বৃদ্ধি হচ্ছিল
এতে আমি বুঝেছিলাম যে আজ আর আমি প্রাণে বাঁচব না। কারণ কারণ সেই কারণ সেই লোকটি আর কেউ নয়, ভয়ঙ্কর অপদেবতা ভোলা মাসান। আমি তখন আমার কামাতুর প্রকৃতির কারণে নিজেকে দোষারোপ করছিলাম। ভোলা মাসান এইভাবেই সাধারণ লোককে ভুলিয়ে তার পেছনে নিয়ে যায় এবং পরে সেই লোকটিকে হত্যা করে। সেই অপদেবতা যখন বিকট স্বরে হাসতে হাসতে আমার দিকে এগোচ্ছিল, আমি তখন রাম নাম জপ করতে করতে সেখান থেকে প্রাণপণে ছুটতে থাকি। সেই উপদেবতা মাসানও আমাকে অনুসরণ করতে থাকে। ছুটতে ছুটতে আমি নদীর পাড়ের শ্মশানটির সামনে এসে পড়ে যাই। তখন সেই উপদেবতা আমাকে হত্যা করার জন্য আমাকে ধরতে এগোতেই একটি তীব্র সাদা রোশনি উদ্ভব ঘটে এবং সেই উপদেবতা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেই রোশনির প্রভাবে আমিও অজ্ঞান হয়ে যাই। তারপর আর আমার কিছু মনে নেই ঠাকুরমশাই। আপনার কথা শুনি যা আমি বুঝতে পারি, আমার মনে হয় এর আগে নদীর পাড়ে যাদের মৃতদেহগুলো পাওয়া গেছে তাদের হয়তো এই অপদেবতায় হত্যা করেছে, আর আপনি মহাকালের কৃপায় তার হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে অপশক্তি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবুও আমি আপনাদের যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব। আমার এই কথা শুনে হরিচরণ বাবু বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি এখন আমাদের একমাত্র ভরসা ঠাকুরমশাই। এই অপদেবতার হাত থেকে আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই, না হলে একে একে আমরা সবাই ওই ভোলা মাসানের শিকারে পরিণত হব। যদিও এই অপশক্তির ক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তবুও আমি হরিচরণ বাবুকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আজকে এই অপদেবতার হাত থেকে রক্ষা পাওয়ার যে কোনো একটি পথ অবশ্যই বের করব। তারপর আমি সেই ঘর থেকে বেরিয়ে আমাকে থাকার জন্য যে ঘরটি দেওয়া হয়েছে সেই ঘরে প্রবেশ করল। তারপর এই বিপদ থেকে গ্রামবাসীকে মুক্তি দেওয়ার জন্য মধুসুন্দরী দেবীর ধ্যানে আমি বসলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে মধুসুন্দরী দেবী কোনোভাবেই আমার ধ্যানে প্রকট হলেন না। আমার তখন বারংবার মনে হচ্ছিল যেন কোনো শক্তিশালী বলয় এই গ্রামটিকে ঘিরে রেখেছে, যার দরুন আমি মধুসুন্দরী দেবীর সাথে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হচ্ছি। এরপর আমি সিদ্ধান্ত নিই যে আজ রাতেই আমি সেই নদীর পাড়ে যাব এবং নিজে ওই অপশক্তিকে প্রত্যক্ষ করব। হরিচরণ বাবুকে এ কথা জানালে তিনি নিজে এবং গ্রামের আরো কয়েকজন লোককে নিয়ে আমার সাথে যেতে চেয়েছিলেন, কিন্তু তাদের বিপদের আশঙ্কা থাকায় আমি তার প্রস্তাব খারিজ করে দিয়েছিলাম। সারাটা দিন ধরে আমি এই অপশক্তির চিন্তায় ছটফট করতে লাগলাম। আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন বারংবার ঘুরে ফিরে আসছিল। এই অপশক্তি কতটা ক্ষমতাশালী? আমি কেমন করেই বা এই অপশক্তির হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করব? আর মধুসুন্দরী দেবী আমার ধ্যানে এলেন না কেন? এর পিছনে কি ওই অপশক্তির কোনো প্রভাব রয়েছে? এরপর সন্ধ্যার দিকে আমি আর একবার বিধানবাবুর ঘরে প্রবেশ করলাম। তারপর তার কুশল জিজ্ঞেস করে বললাম, তা বিধানবাবু এখন কোনো শারীরিক অস্বস্তি অনুভব করছেন না তো? বিধানবাবু আমার প্রশ্ন শুনে স্বল্প হাসি মুখে বললেন, আপনার কৃপায় এখন অনেকটাই সুস্থ বোধ করছি ঠাকুরমশাই। না 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 বিধানবাবু, এখানে আমার কোনো কৃতিত্ব নেই, সবই তো মহাকালের কৃপা। বিধানবাবু ঠিকই আছেন দেখে আমি তার ঘর থেকে এবার বেরিয়ে এলাম। ঘর থেকে বেরিয়ে যেই উঠোনে এসে দাঁড়িয়েছি অমনি দেখলাম হরিচরণ বাবু বাড়িতে প্রবেশ করলেন। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলেন? আপনাদের পক্ষে কিন্তু বেশি রাত অবধি বাইরে থাকাটা মঙ্গলজনক নয়। হরিচরণ বাবু একটু বিস্মিত হয়ে আমাকে বললেন,
আগে আমি তো একটু দোকানে গিয়েছিলাম ঠাকুরমশাই, বাড়ির কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনে আনতে। তা বেশ ভালো কথা। তবে এসব এসব কাজ দিনের বেলাতেই সেরে ফেলবেন, কারণ আপনার ভাই ওই অপশক্তির হাত থেকে বেঁচে যাওয়ায় তার প্রকোপ কিন্তু আপনাদেরও উপর পড়তে পারে। তাই কয়েকটা দিন একটু সাবধানে চলাফেরা করায় আপনাদের জন্য ভালো। ঠিক আছে ঠাকুরমশাই, তাই হবে। হরিচরণ বাবুকে সাবধান করে আমি তাদের পুরো বাড়িটাকে মন্ত্র দ্বারা বেঁধে দিল। তারপর হরিচরণ বাবুকে আজ রাতে আর বাড়ি থেকে বের না হওয়ার উপদেশ দিয়ে আমি সোজা চলে গেলুম নদীর পাড়ে। তখন সম্ভবত কটা হবে, রাত 8টা। গ্রামের লোকেরা তখনও দল বেঁধে নদীর পাড়ে বসে বসে মাছ ধরছিল। আমি দূর থেকে দাঁড়িয়ে তাদের মাছ ধরা দেখতে পাচ্ছিলাম। এমন সময় পূর্ণিমার সাদা চাঁদকে কোথা থেকে ঘন ঘন কালো মেঘ এসে আড়াল করে ধরল। তারপর শুরু হলো মেঘের গর্জন। প্রকৃতির এই রূপ যেন বারংবার আমাকে জানান দিচ্ছে অশুভ কিছুর সংকেত। একটু পরেই আকাশ থেকে স্বল্প ধারায় বৃষ্টি পড়তে শুরু করল। ফলত রাত 10টার মধ্যেই নদীর পাড় শুনশান হয়ে খাঁ খাঁ করতে লাগলো। কিছুক্ষণ পর সেই স্বল্প ধারার বৃষ্টিপাত পরিণত হলো প্রবল ধারার বর্ষণে। আমি এই প্রবল বর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছিলাম পাশের শ্মশানটিতে। শ্মশানে অবস্থিত মহাকালের মন্দিরের বারান্দায় বসে আমি বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা অনবরত বৃষ্টি হওয়ার পর আকাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আকাশে পূর্ণিমার চাঁদ পুনরায় ভেসে উঠেছে। এবার শ্মশান থেকে বেরিয়ে সোজা গিয়ে পৌঁছলুম নদীর পাড়ে। তারপর সেই নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলাম আমি। আশেপাশে নিস্তব্ধতার মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছিল একদল কুকুর আর শিয়ালের সম্মিলিত ডাক। নদীর পাড়ে অসংখ্য জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছিল। ফলত আমার আশেপাশে সকল বস্তু রাতের অন্ধকারেও সদৃশ্য হয়ে উঠছিল একইভাবে হাঁটতে হাঁটতে আমি গিয়ে পৌঁছালাম একটি চরে। সেখানে পৌঁছতেই আমি অনুভব করলাম আশেপাশের বাতাস যেন কেমন ভারী হয়ে এসেছে, আর সেই কুকুর আর শিয়ালের ডাকও আমি আর শুনতে পাচ্ছিলাম না। অদ্ভুতভাবে আশেপাশে উড়তে থাকা জোনাকিগুলো এই স্থান থেকে দূরত্ব বজায় রেখে অন্যত্র উড়ছিল। এই পরিবর্তনশীল পরিবেশকে লক্ষ্য করে আমার আর বুঝতে বাকি রইল না যে আশেপাশে নিশ্চয়ই কোনো অপশক্তির উপস্থিতি আছে। তাই আমি আর দেরি না করে দ্রুত আমার গাত্রবন্ধন আমি করে ফেললাম। আমার অনুমান সঠিক প্রমাণিত হলো কিছুক্ষণ পর এক গগন ফাটানো তীব্র অট্টহাসির শব্দে। কোনো অপশক্তি অদৃশ্য অবস্থায় আমাকে ভয় দেখানোর জন্য এই ক্রিয়া করছে তা আমি সহজেই বুঝে যাই। তাই আমি সেই অপশক্তিকে আহ্বান করেই বলি, কে কে হাসছো? সাহস থাকে তো আমার সামনে প্রকট হও। আমার নামও তারানাথ, বুঝলে? আমার এই সামান্য হাসি আমার মনে ভীতির সৃষ্টি করতে ব্যর্থ। আমার মুখে এমন বাক্য শুনে সেই অপশক্তি এবার ক্রোধান্বিত স্বরে বলে উঠল, আমার নামও ভুলাম আসান, বুঝলি? তুচ্ছ মানব, আমার কাছে বাধা দিতে আসিস না, নইলে তোকেও মরতে হবে আমার হাতে। তোর ওই সামান্য গাত্রবন্ধন আমার হাত থেকে তোকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারবে না। তাই তোকে সাবধান করে দিচ্ছি, নিজের ভালো চাইলে এই গ্রাম ছেড়ে তুই চলে যা, অন্যথা যে ফল তুই পাবি তা তুই কোনোদিন স্বপ্নেও কল্পনা করিসনি। ওই অপশক্তির মুখে এ কথা শুনে জানি না কেন আমার মনে এক প্রকার প্রচন্ড ক্রোধের সঞ্চার ঘটেছিল। ফলত আমি সেই অপশক্তিকে হুঙ্কার দিয়ে বলি, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন তার বিনা শুভ শক্তির হাতেই হবে। আজ যখন আমি তোর সম্মুখীন হয়েছি
আমি আমার সর্বশক্তি দ্বারা তোকে বিনাশ করার চেষ্টা করব। এ কথা বলে আমি কুণ্ডলিনীর ভিতর থেকে মন্ত্রপুত জল চারপাশে ছিটিয়ে দিতে থাকি। ফলত সেই অপশক্তি তীব্র চিৎকার করে আমার সামনে প্রকট হতে থাকে। বিধানবাবু যে রকম বর্ণনা দিয়েছিলেন ঠিক হুবহু সেই রকমই একটি মূর্তি আমার সামনে প্রকট হয়। আমি এবার সেই অপশক্তিকে লক্ষ্য করে আমার মন্ত্রপুত জল ছিটিয়ে দিই। ফলত সেই অপশক্তি এবার ক্ষুব্ধ হয়ে আমার দিকে হুঙ্কার দিয়ে প্রবল বেগে এগিয়ে আসে এবং আমাকে ধরার চেষ্টা করে, কিন্তু গাত্রবন্ধন হওয়ায় সে আমাকে ছুঁতেও পারেনি। এবার সেই অপশক্তি তার অলৌকিক শক্তি প্রয়োগ করে আশেপাশের বড় বড় গাছের ডাল ও পাথর শূন্যে তুলে আমার দিকে ছুঁড়ে মারতে থাকে। ফলত আমিও আমার শক্তি দ্বারা সেই সব বস্তুর আঘাত থেকে নিজেকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করতে থাকি। কিন্তু এক সময় একটি বড় পাথর এসে আমার বক্ষে তীব্র আঘাত করে। এই আঘাতে আমি 10 হাত দূরে গিয়ে ছিটকে পড়ি। এরপর আরো অসংখ্য পাথর দ্বারা সেই অপশক্তি আমার উপর আঘাত করতে থাকে। আমি এবার নিরুপায় ও অসহায় হয়ে মহাকালের স্মরণ করতে থাকি। এইবার সেই অপশক্তি আমাকে পুরোপুরি হত্যা করার জন্য একটি বড় পাথরের খাই তুলে আমার দিকে ছুঁড়ে মারে। আজই আমার শেষ দিন, এ কথা ভেবে আমিও মহাকালকে স্মরণ করতে করতে নিজের চোখ বন্ধ করে ফেলি। কিন্তু হঠাৎই চোখ বন্ধ অবস্থাতেই আমি অনুভব করি যে কোনো তীব্র জ্যোতির রোশনি আমার সামনে প্রকট হয়েছে। ফলত আমি চোখ খুলে দেখি আমার দিকে আগত যেই পাথরের খাই এই রোশনি ধ্বংস করে দিয়েছে। তারপর সেই রোশনির ভিতর থেকে কয়েকটা আওয়াজও প্রতিধ্বনিত হতে থাকে। ভোলা মাসান, তুই তোর পাপের সীমা অতিক্রম করেছিস। তুই আজ আমার এক পরম ভক্তকে হত্যা করতে যাচ্ছিলি, যে শুধু মানুষের সহায়তা করতে চেয়েছিল। আজ আর তোর নিস্তার নেই রে। এ কথা বলে সেই রোশনি সেই অপশক্তির চারপাশে একটি বলয়ের সৃষ্টি করে এবং সেই বলয় অগ্নিরূপে সেই অপশক্তিকে ভস্ম করতে শুরু করে। ফলত সেই অপশক্তি তীব্র চিৎকার করে বিনষ্ট হয়ে যায়। এবার সেই তীব্র রোশনির ছটা আমার দিকে এগিয়ে আসে এবং আমার নাম ধরেই বলে, সত্যি রে তারানাথ, তুই আমার পরম ভক্ত। এতদিন ধরে আমি তোরই মতন এক ভক্তর ডাকের অপেক্ষায় আকুল হয়েছিলাম। সেই অপশক্তি তার মায়া দ্বারা এই গ্রামকে আবদ্ধ করে রেখেছিল। ফলত আমি ওকে বিনষ্ট করতে বারবার অসমর্থ হচ্ছিলাম। কিন্তু তুই নিজের প্রাণের চিন্তা না করে শুধুমাত্র পরের হিতের জন্য নিষ্কামভাবে তোর থেকেও শক্তিশালী ওই অপশক্তির সাথে যুদ্ধে অবতীর্ণ হতে পিছপা হসনি। এর আগেও অনেকে আমাকে স্মরণ করেছিল, কিন্তু তারা শুধু নিজেকে রক্ষার জন্যই আমায় স্মরণ করেছিল, তাই আমি শুধু তাদের বাঁচিয়েছিলাম। কিন্তু তুই সমগ্র মানব জাতিকে রক্ষার উদ্দেশ্যে আমাকে স্মরণ করেছিস, তাই আমি সেই ভোলা মাসানকে বিনাশ করতে সক্ষম হয়েছি। আমি তোকে আশীর্বাদ করছি রে তারানাথ, তোর মতি সর্বদাই পরহিতের জন্য এভাবেই আকুল থাকবি। তথাস্তু। এরপর সেই আলোক রোশনি আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায় এবং আমিও অজ্ঞান হয়ে পড়ি। পরে জ্ঞান ফিরলে আমি নিজেকে হরিচরণ বাবুর বাড়িতে আবিষ্কার করি। আমার পাশে হরিচরণ বাবু বসেছিলেন। আমি চোখ খুলেছি দেখে হরিচরণ বাবু আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনাকে বারংবার কালকে বললাম আমাদের সঙ্গে নিয়ে যান আপনি, কিন্তু আপনি শুনলেন না। আজ যদি কিছু একটা অঘটন ঘটে যেত, সকাল হয়ে যাওয়ার পর আপনি আসছেন না দেখে আমি নদীর পাড়ে আপনাকে খুঁজতে যাই, তারপর আপনাকে ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি,
তারপর আপনাকে আমি বাড়িতে নিয়ে আসি। আমি আমি ঠিক আছি হরিচরণ বাবু, অহেতুক আমাকে নিয়ে চিন্তা করবেন না। তা ঠাকুরমশাই, ওই ওই অপশক্তি? হরিচরণ বাবুর কথা শেষ হওয়ার আগে আমি বলে উঠলাম, সে অপশক্তি পুরোপুরি বিনষ্ট হয়েছে। মহাকাল নিজেই তাকে ধ্বংস করেছে। আমার কথা শুনে হরিচরণ বাবু অবাক হয়ে গেলেন এবং মহাকালকে কর জোরে প্রণাম করলেন। এরপর আমি সেই দিনই অন্যত্র যাত্রার জন্য প্রস্থান করতেই চেয়েছিলাম, কিন্তু আমার শরীর কিছুটা অসুস্থ থাকায় হরিচরণ বাবু আমাকে কিছুতেই প্রস্থান করতে দেননি। তাই ওনার বাড়িতে আরো 2 দিন ছিল, বুঝলে বিভূতি। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।